মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, অবশেষে তারেক রহমান এসে পৌঁছালেন, সে জায়গার পরিস্থিতি অবস্থা জানাবেন আমাদের। দেখুন, তারেক রহমানের গাড়িবহর একে একে জাতীয় স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করছে। যদিও তারেক রহমানকে বহনকারী যে বুলেট প্রুফ বাসটি, সেই বাসটি এখন পর্যন্ত স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করেনি, তবে একেবারে কাছাকাছি পৌঁছে চলে এসেছে। এই বাসেই তারেক রহমানের সাথে আছেন দলের জ্যেষ্ঠ নেতারা। তারেক রহমানের গাড়িবহরটি এটি আজকে বেলা ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে শুরুতে আসে জিয়া উদ্যানে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে, সেখানে বাবার কবর জিয়ারত করার পর তিনি মুক্তিযুদ্ধের বীর শহীদদের কবর জিয়ারত করতে এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছেন। যদিও তারেক রহমানের আশায় বিলম্ব হওয়ার কারণে বিকেল 5টার দিকে দলের দুজন স্থায়ী কমিটির নেতৃত্বে তারেক রহমানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে বীর শহীদদের প্রতি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাজারো জনতার উচ্ছ্বাস, আবেগ, আনন্দ, উল্লাস। প্রিয় নেতাকে তারা কাছ থেকে দেখার চেষ্টা করছেন, কেউ হয়তো দেখতে পাচ্ছেন, কেউ দেখতে পাচ্ছেন না। এরপরেও কিন্তু তাদের মধ্যে যে আবেগ, উচ্ছ্বাস, সেটির ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বাসটি, বহনকারী বাসটি, সেই বাসটি ধীরে ধীরে জাতীয় স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করছে এবং এই বাসের সামনেই তিনি বরাবরের মতো গতকাল থেকে যেভাবে তিনি হাত নাড়িয়েছেন, ঠিক এখনো একইভাবে হাত নাড়িয়ে যাচ্ছেন, নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন হাত নাড়িয়ে। এবং এই বাসে কিন্তু তিনি সারাটি রাস্তা নেতাকর্মীদের সাথে এভাবেই কুশল বিনিময় করতে করতে, শুভেচ্ছা বিনিময় করতে করতে এসেছেন। এবং তারেক রহমানকে বহনকারী যে বাস, এই বাস এখন স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করছে। এই বাসটিতে তারেক রহমান ভেতরে যাবেন, এরপরে শহীদদের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করবেন। দোয়া করার পর তিনি শহীদ জাতীয় স্মৃতিসৌধে যে বই রাখা থাকে, যারা এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসেন, তাদের স্মৃতিচারণে বা তাদের উদ্দেশ্যে যে আসেন তার অভিব্যক্তি লেখা হয়, তিনি সেই বইয়ে স্বাক্ষর করবেন এবং তার অভিব্যক্তিটি লিখবেন। আমরা যে বিষয়টি গতকালকে দেখেছিলাম, মানুষের যে উচ্ছ্বাস, আবেগ, নেতাকর্মীদের যে ভালোবাসা, সেটির কোনো অংশে আজকে কিন্তু কমতি নেই। একই চিত্র গতকালকে দেখেছিলাম, লাখ লাখ জনতার বাঁধ ভাঙা উল্লাস, আনন্দ উপস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের মাটিতে পা রাখেন এবং দেশের মাটিতে পা রাখার পর এই মাত্র আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানকে বহনকারী যে বাস, সেটি স্মৃতিসৌধের যে ভেতরে প্রবেশ করলো। তার সাথে যে গাড়িবহরের বাকিগুলি, সেই গাড়িবহরের বাকিগুলো একে একে ভেতরে প্রবেশ করছে। আমরা জানি তারেক রহমান স্মৃতিসৌধে আসাকে কেন্দ্র করে আগে থেকেই দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় সহ দলের জ্যেষ্ঠ নেতারা স্মৃতিসৌধের ভেতরে সেই দুপুরের পর থেকে অবস্থান করছেন। পাশাপাশি এই যে ঢাকা জেলার বিএনপির নেতাকর্মীরা, তারা কিন্তু দুপুরের পর থেকেই এই জাতীয় স্মৃতিসৌধের সামনে অপেক্ষা করছেন। এখন কনকনে শীত, হিমশীতল বাতাস, সবকিছু উপেক্ষা করে কিন্তু তারা তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য অপেক্ষায় ছিলেন। এখন সবার মধ্যে অন্যরকম এক উচ্ছ্বাস কাজ করছে, কারণ 17 বছর পর দেশে এসেছেন। আর স্মৃতিসৌধে তারেক রহমান আসলেন 19 বছর পর স্মৃতিসৌধের মাটিতে তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই পা রাখবেন। যেহেতু তার গাড়িটি ভেতরে প্রবেশ করেছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি স্মৃতিসৌধে নেমে শহীদ বেদিতে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেবেন। এবং এই স্মৃতিসৌধে যারা এসেছেন তারা কিন্তু খুবই আনন্দিত। তাদের যে আবেগ, উচ্ছ্বাস, সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এখানে গতকালকে আমরা দেখেছিলাম লাখ লাখ মানুষ, তারা কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধে
তাদের যে প্রিয় নেতা এখন আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে তারেক রহমানকে বহনকারী গাড়িটি স্মৃতিসৌধের একেবারে মূল বেদির কাছাকাছি পৌঁছে গেছে। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান তার যে বুলেট প্রুফ বাস রয়েছে সেই বাসটি থেকে নামবেন এবং এরপরে শহীদ বেদিতে দোয়া ও মোনাজাতে অংশ নেবেন। এখানে বিকেল 5টার দিকে তার পক্ষ থেকে আগেই ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে। সেই ফুলেল শ্রদ্ধা জানানোর কারণটি হচ্ছে সূর্যোদয়ের পরে এবং সূর্যাস্তের আগে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর ফুলেল শ্রদ্ধা জানানোর একটি রেওয়াজ রয়েছে। সেই রেওয়াজ রক্ষার্থেই মূলত তারেক রহমানের পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এখন তারেক রহমানের সাথে যারা আছেন তাদেরকে নিয়ে তারেক রহমান তিনি শহীদ যারা হয়েছেন মুক্তিযুদ্ধে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেবেন। আমরা গতকালকে যে বিষয়টি দেখেছিলাম, তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখার পর লাখো জনতার উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে লাখো জনতা তাকে বরণ করে নিয়েছে। এরপরে লাখো জনতাকে সাথে নিয়ে কিন্তু তিনি তার জন্য যে সংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছিল 300 ফিট এক্সপ্রেসওয়েতে, সেখানে কিন্তু তিনি পৌঁছে যান এবং বেশ কয়েক ঘন্টা সময় লাগে, 3 ঘন্টারও বেশি সময় লাগে তাকে অল্প কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে। আজকেও আমরা কিন্তু একই দৃশ্য দেখলাম। গুলশানের বাসা থেকে তিনি বের হয়েছেন বেলা 3টায়, অর্থাৎ এখন রাত 10টারও বেশি বাজে। এই যে দীর্ঘ সময় কিন্তু তিনি নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে করতে এসেছেন। তার গাড়ি বহরের গতি কিন্তু শুরুর দিকে একটু বেশি থাকলেও নেতাকর্মীদের উপস্থিতি, নেতাকর্মীদের গণজোয়ার, এই কারণে গাড়ির গতি এমনিতেই থেমে যায় এবং যখন তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন, তখন নেতাকর্মীদের যে আবেগ সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যেটি আমরা কিছুক্ষণ আগেও দেখলাম। গতকালকেও কিন্তু আমরা একই চিত্র দেখেছি। তারেক রহমান বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে, নেতাকর্মীদের উদ্দেশ্যে গতকালকে দেশে ফেরার পরপরই বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে তিনি বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। এর মধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তার বক্তব্যের মধ্যে মানুষ আশা খুঁজে পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারা বলছেন যদি তারেক রহমান তার যে পরিকল্পনা ইচ্ছা বাস্তবায়ন করতে পারে তাহলে দেশকে তিনি এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং তার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে নেতারা বলে যাচ্ছেন যে আসন্ন সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। সেই ফেব্রুয়ারির নির্বাচনে মানুষ ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করলে তারেক রহমানের যে পরিকল্পনা দেশ নিয়ে, মানুষ নিয়ে, সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে এবং এর জন্য আমরা জানি যে তারেক রহমান নিজেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। হয়তো 2-1 দিনের মধ্যেই তিনি তার নির্বাচনী আসন বগুড়াতে যাবেন, সেখানে নেতাকর্মীদের সাথে পরামর্শ করবেন, এরপর স্থানীয় যারা আছেন ভোটার তাদের সাথে কুশল বিনিময় করবেন। তারেক রহমান নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্তে, যে কারণে আগেই তারেক রহমান দেশে ফেরার আগেই কিন্তু বুলেট প্রুফ বাস আনা হয়েছে। তার ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি বুলেট প্রুফ ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের একটি জিপও আনা হয়েছে। কিন্তু গতকালের পর থেকে এখন পর্যন্ত আমরা দেখছি তারেক রহমান তার ব্যক্তিগত গাড়িটি ব্যবহার করছেন না। তিনি কিন্তু যেখানেই যাচ্ছেন সেখানে দলের জ্যেষ্ঠ নেতাদেরকে সাথে নিয়ে তিনি কিন্তু বুলেট প্রুফ বাস, যেটি লাল সবুজ পতাকা রঙের আবৃত বাস, সেই বাসে করে যাচ্ছেন। আজকে স্মৃতিসৌধে আসছেন একই বাসে করে। আগামীকালকেও আরো 3টি কর্মসূচি রয়েছে তার। আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাবেন, যেখানে শায়িত আছেন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এই কবর জিয়ারত শেষে তারেক রহমান এখনো বাংলাদেশের ভোটার হননি। ভোটার হওয়ার জন্য তিনি নির্বাচনে যাবেন, নির্বাচন কমিশনে যাবেন। নির্বাচন কমিশনে সেই কাজ শেষ করে এরপর জুলাই গণ অভ্যুত্থানে আহত বেশ কয়েকজন এখন পর্যন্ত শ্যামলীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সেই হাসপাতালে তিনি আহতদেরকে দেখতে যাবেন।
আগামীকাল তারেক রহমানের যে কর্মসূচি সেই কর্মসূচিতেও ধারণা করা হচ্ছে নেতাকর্মীদের এমন উপচে পড়া ভিড় থাকবে এবং যে গণজোয়ার শুরু হয়েছে গতকাল থেকে আজকেও একই চিত্র দেখলাম। আগামীকাল ঢাকার ভেতরের কর্মসূচি, ধারণা করা হচ্ছে আগামীকাল তিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থেকে তিনি আগারগাঁও এলাকায় আসবেন, সেখানে হয়তো নেতাকর্মীদের এরকমই গণজোয়ার থাকবে, ঢল থাকবে, উচ্ছ্বাস থাকবে, আবেগ থাকবে। সবকিছু মিলিয়ে আমরা এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধের সামনে যে অবস্থা দেখছি তাতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দ এবং তাদের যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, সেই অপেক্ষায় যে ক্লান্তি ছিল সবকিছু কিন্তু তারেক রহমানকে কাছ থেকে দেখার পর সবার মধ্যে থেকে সেই কষ্ট দূর হয়ে গেছে বলে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা জানাচ্ছেন। জি, আমরাও সেই উচ্ছ্বাসটা দেখতে পাচ্ছি। তারেক রহমান এখন স্মৃতিসৌধে আছেন, সেখান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ।